ওর নানা দেশের অন্যান্য খবর আমি খবরের অনুতনাক দেশের খবর এই কাগজে দেনা আমার কথা ব্যথা পেয়েছে। খুলে বলি আপনাদের কাছাকাছি আমি তো আপনাদের সন্তানের মতো, যদি ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি এই যে কবি গান করি বলি আপনাদের বরাবরই, আমি কিন্তু আমার মায়ের আশীর্বাদে বাবার আশীর্বাদে আপনাদের মতন ভক্তের চরণ প্রান্তে আসতে পেরেছি। আমি করি বর্ণনা। বিশ্বকবি রবি ঠাকুর বললেন, উনি বলেছিলেন যে আমি লেখাপড়া শিখতে পারি নাই, আমি বিদ্যান না, আমি বিদ্যার সাগরে কেবল নুড়ি কুড়াচ্ছি। খুলে বলি আপনাদের কাছাকাছি আমিও বিশেষ লেখাপড়া শিখতে পারি না। খুলে বলি আপনাদের কাছে তবে এই হতভাগা সন্তানের অতীতে একটা ট্র্যাজেডি পূর্ণ ইতিহাস আছে, তাই আমি কোনো মায়ের বুকে মনে কষ্ট দিতে চাই না। আজ থেকে কয়েক বছর আগে আমি বলি আপনাদের পুরো ভাগে আমি যখন বিয়ে পরীক্ষা দেব, আমি তখন আমার বোন বাড়ি থাকি, ভাগা গ্রাম। ওই ভাগা গ্রামে থেকে বোনের বাড়ি থেকে আমি কিন্তু পড়াশোনা করি। খুলে বলি আপনাদের ঠাই যখন আমার বিয়ে পরীক্ষা শুরু হলো, হঠাৎ করে কয়েকটা সাবজেক্টে দেওয়ার পরে আমি কিন্তু অসুস্থ হয়ে যাই। যখন আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার একটা দাদা ছিল, রাত ৩টের সময় যখন অসুস্থ হয়ে গেলাম, আমার দাদাকে আমার মা বললেন, বাবা কথা নেবা, অরূপের যে বড় ব্যথা, জানাই দিয়ে ভাবের বাড়িতে সে সহ্য করতে পারছে না, রাতের অন্ধকার। আমি বলি আপনাদিকে ধার বলিকাত্ম সভাগণ বিগলিত ধারাকে চিন্তা করে দেখুন জ্ঞানী চল, পড়ছে বৃষ্টির জল। গভীর রাত, বলছে কথা দাও আমার অরূপকে নিয়ে একটু হাসপাতালে চলো। আমার সেই দাদা করেছিল বর্ণনা, এত রাত্রিবেলা তা সম্ভব। আপনারা আমায় বলুন দেখি, সন্তানের যদি বিপদ হয়, সন্তান যদি বিপদে পড়ে, মা কি থাকতে পারে নাকি জগতে? পারে না। আর বর ডেকে বললো না ওকে হাসপাতালে নিতেই হবে, বললো না সম্ভব না। আমার গর্ভধারিণী মা সেদিন বারান্দা থেকে ওই বৃষ্টির সময় লাফ দিয়ে পড়ে
আমাকে যখন নিয়ে যায় পিছনে পিছনে ওই দাদা গিয়ে সত্য কথা বোঝাই কইয়ে ভ্যানে কইয়ে আমাকে ঝড় হাসপাতালে ভর্তি করে। আপনারা আমায় বলুন দেখি, যে মা তার সন্তানের জন্য এতটা করতে পারে, জীবনকে পর্যন্ত বাজি রাখতে পারে, সেই মাকে কষ্ট দেওয়া যায় নাকি? আপনারা তো আমার মায়ের মতো, কথা না সঙ্গত। তাই আপনাদের মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। হাসপাতাল থেকে যখন বাড়ি এলাম বলি কাব্য সমাধান, বিছানায় শুয়ে সত্য কথা বোঝাই কইয়ে মায়ের কোলে মাথা রেখে ডাকতে বললাম, আমি ভেবেছিলাম তাই আমার শিক্ষা জীবন শেষ করে খুলে বলি তোমার গোচরে আমি বিয়ে কিংবা এমএ পাস করি আমি বাংলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় গিয়ে আমি সাধুর বাজারে গিয়ে আমি একটু সাধু সংগ্রহ করবো। আমি সাধুর বাজারে গিয়ে আমি সাধু সংগ্রহ করবো, আমি একটু সাধুর চরণ ধুলি এই অঙ্গে রেখে আমি পূর্ণ পবিত্র হয়ে একদিন কৃষ্ণ ভক্ত হয়ে সেই ভবসিন্ধু পাড়ি দিয়ে গোবিন্দের চরণে যাব না। আমি একটু কবি গান করতে চাই। আমার মনে হয় তার হলো না বাবু, তার আগে বাজাতে লাগে। আমি বলেছিলাম বাবা আমার মনে হয় আর কবি গান গাওয়া হলো না, আমার মনে হয় অকাল মৃত্যু হবে। আমার মা সেদিন দুটি চোখের জলে ভেসে আমি বলি আপনাদিকের পাশে আমাকে সান্ত্বনা দিয়ে তার কমল হস্ত আমার মাথায় দিয়ে আমাকে আশীর্বাদ করে বলেছিল, খোকানি তোর আশা পূর্ণ হবে। অখোকা, যে সন্তানের মাথার পরে পিতা মাতার আশীর্বাদ থাকে জগতের বুকে, সেই সন্তান কখনো অকাল মৃত্যু হতে পারে না। তোর আশা পূর্ণ হবে। অন্তর দিয়ে দেখলাম দেবে তুই কবি গান গাবি, তুই ভক্তের বাজারে যাবি, ভক্তের চরণ ধুলি তুই মাথায় নিবি। আমি বললাম মা আমার যদি মৃত্যু হয় আমি কেমন করে সেই ভক্তের সম্মুখে যাব? আমি হরি সবাই যাব, আমি সেই প্রভুর নাম করা গুণ কীর্তন করবো কেমন করে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে প্রভুবাসীর সম্মুখে? আমার মাথায় কমল হস্ত দিয়ে বলেছিল, খোকারি আমি যদি তোর মা হয়ে থাকি, আমি তোকে যদি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে থাকি, আমার জীবনে যদি কোনো পুণ্য থাকে, কোনো পুণ্য সঞ্চয় থাকে, আমি বলি তোর সাক্ষাতে সেই পুণ্যের কারণে জমের সাধ্য হবে না। আমি করি বর্তনা যে আমার কোন থেকে তোকে নিয়ে যাবে, এই জগতের বুকে বেঁচে থাকবে খোকারি। আমি করি বর্তনা তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুই ভক্তের বাজারে যাবি। আমি বলি আপনাদিকের পাশাপাশি তাই মায়ের আশীর্বাদে বাবার আশীর্বাদে আপনাদের মতো নবনীত কৃষ্ণ ভক্ত হরি ভক্তের আশীর্বাদে আমি আপনাদের চরণ প্রান্তে আসতে পারি। চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, আপনাদের মনে ব্যথা দেওয়ার উদ্দেশ্য আমার নয়। জানি আমারও একদিন চলে যেতে হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে আমারও একদিন ভব সিন্ধু পারে গিয়ে দাঁড়াতে হবে, আমারও সেই পারের মাঝিকে স্মরণ করতে হবে। সেদিন চরণ ধুলি রূপে করি ছাড়া পারের মাঝে আমাকে পার করবে না। আমি এখানে কয়েকবার এসেছি, আমার একটা দাদু ছিল তন্ময় কাকা বাবা, আমাকে বড় ভালোবাসতেন, আমাকে দাদু ভাই বলে ডাকতো। কি বলবো আপনাদের কাছাকাছি আমি বড় দুঃখ পেয়েছি যেদিন আমাকে বায়না দিয়েছিল, বলেছিল তোমার দাদু আর এই জগতে নাই। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন তার মৃত আত্মার শান্তি কামনায় সে যেন সত্যিকারে গোবিন্দের কাছে পৌঁছায়। এমনি মতো কথাটা অসঙ্গত, আপনারা প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন। এমনি করে পৃথিবীর বুকে যে কয়েকটা দিন বেঁচে অন্তরে কাছে ভাবো, আমি যেন সাধু সঙ্গ থেকে বঞ্চিত না হই। এমনি করে প্রভুবাসীর সম্মুখে দাঁড়িয়ে, আমি ভক্তের সম্মুখে দাঁড়িয়ে, আমি যেন প্রভুর নাম গুণাগুণ কীর্তন করতে করতে আমার
জীবনের যৌবনী কথা এইটুকু আশীর্বাদ করতে আমারও তো একদিন চলে যেতে হবে, এই ব্যথা পাবেন না, আশীর্বাদ। তাই আমার ভারত কবি নূতন পত্রিকায় দেখি জ্যোতিষের গণন, কোন দেশের রাষ্ট্রপতি ঘটিবে বলন। নূতন পত্রিকায় দেখি জ্যোতিষের গণন, কোন দেশের রাষ্ট্রপতি ঘটিবে বলন। নিজের গতি ঘটবে কখন, নিজের গতি ঘটবে কখন, সে খবর না মুখ্যমন্ত্রী। আমরা কি করি, প্রতি বছর নতুন পঞ্জিকা তৈরি হয়, তাই যারা এই পঞ্জিকা তৈরি করে চিন্তা করে দেখুন অন্তরে তার অ্যাস্ট্রোলজার হয়, জ্যোতির্বিজ্ঞান, তারা রাশিফল গণনা করে করে বলে দিতে পারে হয়তো বা 2024 সালে ডিজিটাল কম্পিউটার, এই ডিজিটাল বাংলা হবে। বলতে পারে 2024 সালে ভারতবর্ষের কোন এক মন্ত্রী কিংবা মিনিস্টারের পতন হতে পারে, মৃত্যু হতে পারে, কিন্তু এই অ্যাস্ট্রোলজার তার নিজের জীবন যে কখন যবনিকা হবে এটা বলতে পারে না। তাই সাধক কবি বললেন, হায় রে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু জানাই দিয়ে কাব্য ছন্দ মানুষ যে বড় অন্ধ। তাই উঠলেন, নূতন পত্রিকায় দেখি জ্যোতিষের গণন, কোন দেশের রাষ্ট্রপতি ঘটিবে বলন। নূতন পত্রিকায় দেখি জ্যোতিষের গণন, কোন দেশের রাষ্ট্রপতি ঘটিবে বলন। নিজের গতি ঘটবে কখন, নিজের গতি ঘটবে কখন, সে খবর তো লেখে নেই। অনুভবের অনুভূতি আকাশ ভাবতে গেলে মনে লাগে আমার এই সাধক কবি বিজয় সরকার, এই সাধক কবি বিজয় সরকার একবার
আমাদের বাগেরহাট গান করতে গিয়েছিল। আমি তো দক্ষিণ অঞ্চলের ছেলে, আস্তে আস্তে বলিকাব্য সভাতলে আমি দক্ষিণ অঞ্চলের ছেলে। তা যখন গান করতে গেল, একটা লজিং বাড়ি বসে আছে, আমি বলি আপনাদিকের পাশে হঠাৎ করে একটা মায়ের সঙ্গে দেখা হলো, তার দুটো ছেলে। ডাক দিয়ে বললো, মা তুই আমার কথা নিবি, আমি বড় ক্লান্ত, আমি বড় শ্রান্ত, আমাকে একটু বসতে একটা চৌকি দিবি। যখন একটা চৌকি দিল, গাছতলায় বসল। আমার ভাবুক কবি বিজয় সরকার সাধু মানুষ, ওনার হাতে একটি একতারা ছিল। ওই একতারাটা হাতে দিল, আর একতারাটা হাতে নিয়ে হৃদয় মাঝে ভক্তি স্থাপন করে একটা গান গাইল। হাতে একটা একতারা ছিল, ওই একতারাটা হাতে নিয়ে আমার বিজয় সরকার গান গাইছে। আমার ঈদ কদমে তরুলে দাঁড়াও শ্রীহরি, আমার ঈদ কদমে তরুলে দাঁড়াও শ্রীহরি। অর্থাৎ বলছে হে গোবিন্দ, আমার জীবনে কখনো কোনোদিন ওই সাধন ভজন নাই, খুলে বলি তোমার ঠাই। যদি কখনো আমার অজান্তে গুরু কৃপা করি আমাকে সেই ক্লিংস দেয় আমার হৃদয় ধরি, সেই ভক্তিলতা প্রস্ফুটিত হয়ে সত্য কথা গাইতে সহজ কথা পড়ে একবার রাধা কৃষ্ণের মূর্তি দেখা। আমার ভাবুক কবি যখন এই গান গায়, মুক্ত গগনের পাখি যারা ডানা মেলে উড়ে এসে বিজয় সরকারের গান শ্রবণ করছে তারা। কিছু সময় যখন অতিবাহিত হলো, বিজয় সরকার ওই মেয়েটিকে বলল, আমার কথা নিবি, আকাশে যে বড় মেঘ করেছে, আমাকে তোর বারান্দায় একটা বিছানা দিবি। বলছে পাগল হলে নাকি, আকাশে কোথাও কোনো মেঘ নাই, রৌদ্রে ভরা, না সম্ভব না। জানবেন যত ভক্ত দল যখন এই কথা বললো যে তুমি পাগল হলে নাকি, বৃষ্টি কোথা থেকে হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে, কি বলবো তোমার ঠাই, আকাশে কোথাও কোনো মেঘ না। আপনারা আমায় বলুন দেখি, ভাবুক কবি বিজয় সরকারের কথা কখনো বৃথা যেতে পারে না? আমার রাজেন্দ্রনাথ সরকারের কথা বৃথা যেতে পারে না? আপনারা এসকে বাউলির কথা শুনেছেন না, বড় বার্তা? হ্যাঁ, এই এসকে বাউলি ছোট্টবেলায় রাজেন্দ্রনাথ সরকার কর্দমাক্ত অবস্থায় যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এসকে বাউলির প্রকৃত নাম কিন্তু সুশান্ত কুমার বিশ্বাস। ওনার সঙ্গে দেখা হয়। যখন দেখা হলো, সুশান্ত বাবু ডাক দিয়ে রাজেন্দ্রনাথ সরকারকে বললো যে বাবু কথা নেবেন, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার ওই জুতাটা আমার কাছে দেবেন, কলমটা আমার কাছে দেবেন, আমি বইয়ে দেব। রাজেন্দ্রনাথ সরকার করেছে বর্তমানে, খোকা তুই আমার কথা নিবি, আমার এই জুতোটা তুই কেন বইয়ে দিবি? বলেছে বাবু আপনি বৃদ্ধ কিনা, আমি করি বর্তমানে চিন্তা করলাম, তাই আপনি তো পারবেন না, আমার কর্তব্য আমার আছে, তাই আমি আপনার ওই জুতোটা বহন করে নিয়ে যেতে চাই। সেদিন আমার রাজেন্দ্রনাথ সরকার এসকে বাউলিকে সুশান্ত কুমার বিশ্বাসকে আশীর্বাদ করেছিল, বলেছিল সুশান্ত রে, তুই আজকে আমার জুতো বইলি, আমার খড়ম বয়ে নিলি, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোরও একদিন হাঁটা লাগবে না, মনে করি ভাবনা তোকেও একদিন বয়ে নিয়ে বেড়াবে। জানবেন তো ভক্ত বলো সেই সুশান্ত কুমার বিশ্বাস এসকে বাউলি যিনি
বড় হোমিওপ্যাথিক ডাক্তার, তিনি মাইক্রো চড়ে বিভিন্ন দেশ বিদেশে যায়। চিন্তা করে দেখুন, গাড়ি চড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বড় বড় অর্থ দান করে। আমার বিজয় সরকার ও রাজেন্দ্রনাথ সরকার মহাশয়ের মতন সাধক ব্যক্তি, তাই ডাক দিয়ে বললো আমার বৃষ্টি হবে। বলছে না, আকাশে মেঘ নাই, বৃষ্টি হবে না। এ কথা আমার বলা ভালো। মেয়েটির উঠানে সরিষা নেড়ে দেওয়া ছিল, হঠাৎ করে এক খণ্ড মেঘ করে বৃষ্টি আরম্ভ হলো। মেয়েটি অবাক হয়ে গেল। অমনি করে বিজয় সরকারের কাছে গিয়ে ডাক দিয়ে বলেছে, বিজয়ের ধারে তোমার নাম কি? বলে পাগল বিজয়। যখন বলেছে পাগল বিজয়, মহিলা মাতৃত্ব হয়ে গেছে জয়। তখন দুটি চোখের জলে ভাসছে। আমার ভাবুক কবি বিজয় সরকার ডাক দিয়ে বলছে, আমার তুই আমার কথা নিবি, কাঁদছিস কেন একবার কবি? আমি কি তোর প্রাণে কোনো কষ্ট দিয়েছি মা? বলেছে না রে বিজয়, তুই কোনো কষ্ট দিস নাই। খুলে বলি তোর ভাই, আমি কাঁদছি কেন জানিস? আমি আনন্দে কাঁদছি। আমার ঘরে তোর মতন আরো দুটো ছেলে আছে, খুলে বলি তোর কাছে, কিন্তু তারা হাজার হাজার বার আমাকে মা বলে ডাকছে। কিন্তু মা ডাকতে এত মধুর হতে পারে, তাদের মুখের ডাক শুনে আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পেরেছি তোর মুখের মা ডাক শুনে জগতের মুখে মধুমাতা মা ডাকের উপরে আর কোনো ডাক নেই। সেদিন আমার ভাবুক কবি বিজয় সরকার বললেন, থাকলে মা কথাটি বদন ভরা কাম কেমন তপস্যা, কাম নদীতে পড়ে চলা প্রেম নদীতে ভাই। মা কথাটি চট্টটি, কিন্তু যেন ভাই মায়ের মতন মধুমাখা নামটি জগৎ। ওই মাতার মা ডেকে বলছে বিজয় সরকারকে, বিজয় রে, আকাশে মেঘ নাই, তথাপিও বৃষ্টি হতে পারে। মুক্ত গগনের পাখি যারা ডানা মেলে মুক্ত গগনে উড়ে এসে তোর গান শ্রবণ করে, তুই সাধারণ মানুষ না। অবিজয়, তুই আমার কথা নিবি। আমি জীবনে কখনো কোনোদিনও সাধুর বাজারে যাই নাই, আমি নাম যজ্ঞের আসরে যাই নাই, আমি কোনো ভক্ত সংগ্রহ করতে পারি নাই। কিন্তু আমি শুনেছি মৃত্যুর পরে, খুলে বলি তোর গোচরে নাকি সেই ভবনদী পাড়ি দিয়ে গোবিন্দের চরণে যেতে হয়। আমি করি ভক্ত না, কিন্তু সেই গোবিন্দের চরণে যেতে যেতে গেলে করি ছাড়া নাকি সেই পারের মাঝি কখনো পার। বিজয়, তুই আমার কথা নিবি, আমাকে একটু সেই পাড়ের কড়ির সন্ধান দিবি। আমি করি বর্ণনা, সাধক ব্যক্তি যারা সহজে ধর দেয় না তারা। বিজয় সরকার বলছে, বাবা আমি তো সেই পাড়ের কড়ির সন্ধান জানি না। বলেছে বিজয়, তুই জানিস বল। সত্য কথা আমার বলা ভালো। বিজয় সরকার ওই মাকে ডাক দিয়ে বললো, বাবা আমি তো সেই পাড়ের কড়ি কোথায় পাওয়া যায় আমি জানি না, তবে শুনেছি। আমি শুনেছি যেখানে নাম গুণাগুণ কীর্তন হয়, যেখানে সাধুর বাজার হয়, যেখানে সাধু সন্ত হয়, ওই সাধুর বাজারে গিয়ে বলে, বলি তোমার বছরে কোন সাধু যদি কৃপা করে তার চরণ ধরি দেয়, ওই সাধুর চরণ ধরি রুটি করি দিয়ে কেউ ভব সিন্ধু পারে দিয়ে দাঁড়ায়, ভব সিন্ধু পারে দিয়ে হরে কৃষ্ণ হরি বলে সেই গোবিন্দকে যদি ডাক দেয়, অন্তর দিয়ে দেখতে পেলে গোবিন্দ তাকে কৃপা করে এই ভক্তকে চরণ করে দিয়ে। আমার কথা নেবে আপনারা, আমাকে আপনারা সাধু মানুষ, বৈষ্ণব মানুষ, কৃষ্ণ ভক্ত, মাতৃভক্ত, আমাকেও আপনারা একটু চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন, যারা শেষের দিনে সেই ভবনদী পাড়ি দিয়ে আমি কৃষ্ণ ভক্ত হয়ে যারা গোবিন্দের চরণে পৌঁছাতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন সবাই। তবে আমি পরিবর্তন না, মাতৃশক্তি ছাড়া জগতের বুকে কখনো সেই গোবিন্দের চরণ পাওয়া যায় না। তাই আমার এই গান ভাবুক কবিকে অনুভব অনুভূতি আকাশ
অনুভবের অনুভূতি আকাশ পাতাল খান ও পাগল